আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে, যেই ঘটনাটি আমি কালেক্ট করেছি ইরাম নামের একজন আপুর কাছ থেকে। ইরাম আপু যে ঘটনাটি আমাকে বলেছেন সেই ঘটনাটি আসলে মূলত ওনার বোনকে নিয়ে, ওনার ছোট বোন আলিনা। সরাসরি ঘটনায় চলে যাই, চলুন প্রিয় লিসনার্স। তো ইরাম আপু যা বলেছেন যে ওনারা দুই বোন এবং ওনার বয়স তখন 14 বছর ছিল এবং ওনার বোনের বয়স ছিল তখন 10 বছর। এজ ডিফারেন্স থাকার পরেও ওনাদের দুই বোনের মধ্যে সম্পর্কটা ছিল খুবই সুন্দর, খুবই ভালো একটা সম্পর্ক। আলিনা এমন একটা মেয়ে ছিল যে সারাদিন কারো না কারোর সাথে কথা বলতো। কখনো হয়তো পারি যে মার সাথে কথা বলছে, কখনো বাবার সাথে, আবার কখনো ইরাম আপুর সাথে। এছাড়াও কাজের মহিলাদের সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক ছিল। মেয়েটা খুব দয়ালু ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন আস্তে আস্তে আলিনার যেই স্বভাব আচরণ আছে সেগুলো কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আলিনার যত ধরনের সমস্যাই হোক বা যাই হোক, ও সবসময় ইরাম আপুর সাথে শেয়ার করত। একদিন আলিনা এবং ইরাম আপু দুজনে একই স্কুলে পড়াশোনা করতেন এবং একদিন স্কুল থেকে ফেরার পথে উনি দেখলেন কি যে আলিনা খুবই সিরিয়াস টাইপের মুডে রিক্সায় বসে আছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আলিনা, তুমি তো প্রতিদিন তোমার স্কুলে কি হলো, কোন টিচার কি বলেছে, কোন টিচার কি পড়িয়েছে, কোন ফ্রেন্ডের সাথে কি হয়েছে, সবকিছুই তো আমাকে তুমি বলো। আজকে এমন কি হলো যে তুমি কিছু বলছো না? আলিনা কোনো কথা বলে না। ইরাম আপু চিন্তা করলেন যে আলিনার জ্বর হলো কিনা। এই কথা চিন্তা করে উনি কি করলেন, আলিনার মাথায় হাত দিতে লাগলেন। কিন্তু আলিনা কি করলো, হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে ফেলে দিল। উনি তখন আলিনাকে বললেন যে আলিনা, এটা কেমন বেয়াদবি, তুমি তো কখনো এরকম করো না, এগুলি তুমি কোত্থেকে শিখছো? তখন আলিনা বলল কি যে চুপ করো, আমাকে একা থাকতে দাও। তো এই কথা শুনিয়ে ইরাম আপু কিছুটা কষ্ট পেয়ে গেলেন এবং উনি তখন আর আলিনাকে কিছু বলেন না। উনিও চলে গেলেন আর কি রিক্সাতে, দুজন একসাথে বাসায় ঢোকার পরে উনি দেখলেন আলিনা সরাসরি নিজের রুমে চলে গেল, আর আপু নিজের মতো নিজের রুমে গেলেন। গোসল করে এসে উনি খাবার টেবিলে বসলেন ওনার আম্মুর সাথে। তো ওনার আম্মু তখন ওনাকে জিজ্ঞেস করছেন যে তোমার ছোট বোন কোথায়? তো উনি বললেন কি ওর মনে হয় আজকে মন মেজাজটা খুব বেশি একটা ভালো না, ও আমার সাথে বেয়াদবি করেছে। তো এই কথা শুনে ইরাম আপুর আম্মু উপরে চলে গেলেন আলিনাকে দেখার জন্য এবং যখন উপরে গেলেন তার 2-3 মিনিট পরেই উনি ডাকা শুরু করলেন ইরাম আপুকে, কারণ ইরাম আপু তখনও খাওয়া দাওয়াতেই ব্যস্ত ছিলেন। তা ওনার মায়ের ডাক শুনে উনি যখন উপরের দিকে চলে যান তখন দেখেন যে ইরাম আপু আর ওনার আম্মু দেখেন যে আলিনা অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়, কোনো রেসপন্স করছে না। তো সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তখন ওনার বাবাকেও কল দিয়ে জানানো হয় যে আলিনার এরকম অবস্থা। তো ওনার বাবা হসপিটালে চলে আসেন। ডাক্তাররা ওনাকে স্যালাইন দেয় এবং বলে যে ডিহাইড্রেশনের কারণে আর অত্যাধিক গরমের কারণে সে সেন্সলেস হয়ে গেছে। কিন্তু তখন দিন আসলে এত বেশি গরমও ছিল না, আর এর থেকে বেশি গরমও পার করেছে আলিনা। তারপরও ডাক্তারের কথার উপরে কি বলা যাবে। তো প্রায় মোটামুটি 2 ঘন্টা পরে আলিনার যখন জ্ঞান ফেরে তখন আলিনা জিজ্ঞাসা করে যে তাকে এখানে কেন আনা হয়েছে। তখন ইরাম আপুর আম্মু ওকে কিছুটা সান্ত্বনা দিয়ে বলে যে তোমার আসলে শরীর খারাপ হয়েছিল, তো তাই ডাক্তার আঙ্কেলের কাছে চেক আপ করাতে আনছি, চিন্তার কোনো কারণ নাই। তো আলিনা বিছানা থেকে ওঠার অনেক চেষ্টা করলো কিন্তু সে উঠতে পারছিল না, কারণ তার শরীর আসলে খুবই টায়ার্ড ছিল। ডাক্তার বলল মোটামুটি 2-3 দিন এখানে থাকতে হবে টু গেট রিকভার্ড। মোটামুটি 2-3 দিন সেখানে তারা থাকলেন। ওয়ার্ডে শিফট করা হলো আলিনাকে এবং ওখানে থাকার পরে মোটামুটি যখন আলিনা চলতে ফিরতে পারছে তখন তাকে ডিসচার্জ করে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু বাসায় আসার পরে আলিনার অবস্থা একরকম বদলেই গেল। যেমন ওর রুম থেকে কোথাও বেরোতো না, হয়তো কখনো ছাদের দিকে তাকিয়ে আছে, ছাদ দেখছে, ফ্যান ঘোরা দেখছে, আবার কখনো ঘুমাচ্ছে। খাওয়া দাওয়ার প্রতি তার কোনো ধরনের লোভ নেশা কিচ্ছু নাই। ইরাম আপুর আম্মু যদি জোর করে খাওয়াতেন গিয়ে তাহলে খেত, আর না হলে খেত না। কোনো জায়গায় যায় না, ডাইনিং রুমে আসে না, টিভির রুমে যায় না। কাজের যে খালার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, ওনার সাথেও কোনো ধরনের কোনো কথাবার্তা যোগাযোগ কিচ্ছু নেই।
তো এমন অবস্থায় ওনাদেরকে মানে ইরামাপুরদেরকে ডাক্তার যে আগে দেখানো হয়েছিল আলিনাকে, ওই ডাক্তারের পরামর্শে এরা মানে আলিনাকে দেখানো হলো একজন সাইকিয়াট্রিস্ট। তো সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট নিতে থাকলো আলিনা। এভাবে প্রায় 8, 9, 10 সেশন যাওয়ার পরে ডাক্তার কিছুটা মানে হতবাক এবং ডিসঅ্যাপয়েন্টেড যে এটা হচ্ছে আমার প্রথম এমন রোগী যে এতগুলো সেশনের পরেও বিন্দুমাত্র উন্নতি দেখায় নাই, বা বিন্দুমাত্র কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট সে দেখালো না, বরঞ্চ আরো ডাউনগ্রেড হয়ে যাচ্ছে। সো মেবি ইটস নট পসিবল হিয়ার, আই ক্যান নট ডু ইট। তো ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নিয়ে আসা হয়। বাসায় আসার পরে আলিনার অবস্থা আগের মতোই চলতে থাকে। তা আলিনার একটা অভ্যাস ছিল যে সে তেলাপোকা খুব বেশি ভয় পেত, খুবই ভয় পেত তেলাপোকা। ইভেন টিভিতে যদি তেলাপোকার কোনো অ্যাডও আসতো আর ওখানে যদি তেলাপোকা দেখানো হতো, তাহলে আলিনা সেখান থেকে সরে যেত বা টিভিটা বন্ধ করে চোখ বন্ধ করে রাখতো। কিন্তু ইরাম আপু একদিন সন্ধ্যার পরে আলিনার রুমে যখন যায়, উনি দেখেন যে আলিনার হাতে বড় একটা তেলাপোকা, এবং ওই তেলাপোকাটাকে সে চাপ দিয়ে ধরে আছে। তেলাপোকা বেচারা পা ছড়িয়ে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তো এই দৃশ্য দেখে ইরাম আপু আন্টিকে ডাক দিলেন, ওনার মাকে আর কি ডাক দিয়ে বললেন যে দেখো মা, তোমার মেয়ে কি করছে। তো আন্টি এসে এই দৃশ্য দেখে কিছুটা ভয় পেয়ে যান এবং কাজের মহিলাকে ডাক দেন, বলেন যে তুমি ওকে সরাও, ওর হাত থেকে তেলাপোকা সরাও। তো তারপরে কাজের মহিলা অনেক কষ্ট করে ওনার হাত থেকে তেলাপোকাটা সরানোর পরে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আনার পরে আলিনা যখন বিছানায় শয়, তখন ওনার আম্মু ওনাকে জিজ্ঞেস করে যে আলিনা, তুমি তেলাপোকাটা ওইভাবে কেন ধরেছিলা? তখন আলিনা আপু বলে, মা তুমি কোন তেলাপোকার কথা বলছো? আমি কেন তেলাপোকা ধরবো? তুমি জানো না আমি তেলাপোকা কেমন ভয় পাই? আমি তো কোনো তেলাপোকা ধরি নাই, কি বলো এগুলো? তো এই কথা বলে আলিনা অপর পাশে ফিরে ঘুমিয়ে পড়ল। তো অনেক ডাক্তার দেখানো হলো, মাঝখানে অনেক কিছুই চিকিৎসা করানো হলো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এই পর্যায়ে একদিন ওনাদের কাজের যে মহিলা ছিল, উনি আলিনা আপুর আম্মুকে ডেকে বললেন যে আপা, আমার মনে হয় আসলে ছোট আপুর সাথে কোনো জিন ঘটিত বা জাদু ঘটিত কোনো সমস্যা হচ্ছে। আপনারা চাইলে কোনো পীর ফকির বা হুজুর দেখাতে পারেন কিন্তু। তো আলিনা আপুর আম্মু বললেন যে না, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে রাখো, আমরা এগুলো বিষয় বুঝিও না, এগুলো বিষয় আমরা বিশ্বাস করি না, তুমি চুপ থাকো এগুলো নিয়ে। তো কাজের মহিলা আর কোনো কথা বাড়ালেন না। তো এরপরে একদিন হচ্ছে ইরাম আপুর আব্বু জিনিসগুলো নিয়ে খুবই চিন্তা করছিলেন, এবং একদিন কি করলেন, সবাই একসাথে ডাইনিং রুমে বসা হলো। আলিনাকেও ডাইনিং রুমে ডাকা হলো এবং আলিনার আব্বুকে বললেন যে মা দেখো, তোমার কি সমস্যা আমাদেরকে বলো, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে না বলে তুমি আর কাকে বলবা বলো। তখন আলিনা হচ্ছে একটু রেগে গিয়ে বলে কি যে আমার তো কোনো সমস্যা নাই, তোমাদের সমস্যা আছে আমাকে নিয়ে, আমি ঠিকই আছি, শুধু শুধু তোমরা আমাকে কেন বিরক্ত করো। এই কথা বলে সে ডাইনিং রুম থেকে উঠে চলে গেল। এরপরে একদিন আলিনা আপুর যে মানে বাবা ছিল, ওনার একজন বন্ধু আসে বাসায়। তো বন্ধু বাসায় আসার পরে ওনার বন্ধুকে জুস দেওয়ার জন্য রান্নাঘরে হচ্ছে কাজের মহিলাটা চলে যায়, লেবুর শরবত বানায়, লেবুর জুস করে নিয়ে আসছিল। তখন ওই দেখে আলিনা বলে কি যে আমি দিয়ে আসছি জুসটা, এই বলে গ্লাসটা হাতে নিয়ে আসে। এবং গ্লাসটা হাতে নিয়ে আসার পরে ও কি করে, মানে ওই আলিনা আপুর যে বাবার বন্ধু তার সামনে ধরে। এবং ওই টাইমে ইরাম আপু শুনতে পারেন যে ওনার বাবা ড্রয়িং রুম থেকে চিৎকার করছে যে তুমি যাও, এখান থেকে যাও, আর এটা পরিষ্কার করো, এরকম করে কাজের মহিলাকে বলছে। উনি যখন মানে ড্রয়িং রুমে গেলেন, মানে ইরাম আপু যখন ড্রয়িং রুমে গেলেন, তখন দেখতে পারলেন যে কাঁচের গ্লাস পরে ভেঙে আছে এবং আলিনা দৌড়ে নিজের রুমের দিকে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে ওনারা সবাই আলিনার রুমে যান এবং দেখেন আলিনা গিয়ে ঘুমাচ্ছে। তো সবাই ইরাম আপুর আব্বুকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, আসলে এমন কি হয়েছিল যে আপনি এরকম চিল্লাচিল্লি করলেন। উনি যেটা বললেন বিষয়টা অনেকটা এরকম ছিল যে যখন আলিনা গ্লাস নিয়ে আসছিল তখন সে হাতে কোনো চামচ নিয়ে আসে নাই। তো গ্লাসের ভেতরে যে শরবতটা ছিল সেটা চিনি যে মিশবে, সেটার জন্য সে নিজের আঙ্গুল দিয়ে সেটাকে মেশানোর চেষ্টা করছিল। তখন
ইরাম আপুর আব্বু আলিনাকে বলল কি যে মা, এটা তো ঠিক না, কারো এরকম ধরা খাবার কাউকে দেওয়া কি ঠিক? তুমি এটা রেখে দাও, আমি আরেকটা নিয়ে আসতে বলি। তো আলিনা নাকি ওনার আব্বুর বন্ধুকে সেই গ্লাসটা দিয়ে বলে যে খা, এরকম করে তুই তোকারি করে বলে, এবং এরপরে গ্লাস থেকে টিকটিকে লাফ দিয়ে ওনার আঙ্কেলের হাতে চলে যায়। তো এরপরে উনি ওনার বাবার যে বন্ধু তাকে খুব বাজে ভাষায় একটা গালি দেন। এই কথা শুনে ইরাম আপুর যে আব্বু উনি ওনার বন্ধুকে বলেন কি যে দোস্ত, আমার মেয়েটা তো একটু অসুস্থ, তুই কিছু মনে করিস না, আরেকদিন আয়, আজকে আসলে একটু সমস্যা। তো ওনার বন্ধু সবকিছু আন্ডারস্ট্যান্ড করে সেখান থেকে চলে গেলেন। কিন্তু আলিনার মতো এরকম একটা ভালো লক্ষ্মী একটা মেয়ের মুখ থেকে এরকম গালি আসলে শোনা কোনোভাবেই এক্সপেক্টেড নয়। তো এরপরে ইরাম আপুর আব্বু ওনার আম্মুকে বলেন যে মনে হয় আমাদের মেয়ের সাথে কোনো শারীরিক সমস্যা আসলে নাই, কারণ শারীরিক সমস্যা হলে এত এত ডাক্তার দেখাইলাম, এই ডাক্তারগুলো দেখানোর পরে 1% to 10% একটা বেনিফিট তো হওয়ার কথা, একটা ইমপ্রুভমেন্ট তো হওয়ার কথা, কিন্তু কিছুই তো হলো না। আমার মনে হয় এটা জিন বা জাদু রিলেটেড কিছু। দেখি আমি আগামীকালকে আমার কোনো কলিগের সাথে এই বিষয়ে কথা বলে দেখি কি করা যায়। তো এভাবেই উনি ওনার একজন কলিগের সাথে কথা বললেন এবং ওনাকে বলা হলো কি সিলেটের একটা জায়গার কথা বলা হলো যে ওইখানে নিয়ে যাও, একটা মাজার। তো মাজারে ওনারা পরের দিনে রওনা দিলেন এবং মাজারে যে রুলসটা ছিল ওখানে 3 দিন নাকি থাকতে হবে ওনাদের। তো মাজারে যাওয়ার পরেই নাকি আলিনার অবস্থা কিরকম চেঞ্জ হয়ে যায়, ওর উপরে জিনার হাজিরা হয়। এবং হাজিরাটা এমন ছিল যে আলিনা মাজারের ভেতরে ঢুকেই যেরকম মাজারের ভেতরে কিছু মানুষ নৃত্য করে, নাচ করে, ওরকম ভাবে সে নৃত্য করছে। এবং যখন ওনার মা ওনাকে থামানোর জন্য যায় তখন পাশের একটা মহিলা চিৎকার করে বলে কি যে ও যা করছে ওকে তাই করতে দেন, একটু পরে নিজের থেকেই ঠিক হয়ে যাবে। তো 5-10 মিনিট এরকম করার পরে আলিনা নিজে থেকেই পড়ে অজ্ঞান হয়ে যায় এবং এরপরে জ্ঞান ফিরলে ঠিক হয়ে যায়। বারবার জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করছিল যে আমাকে এখানে কেন আনছো, আমার ভালো লাগছে না এখানে, আমাকে দয়া করে এখান থেকে নিয়ে যাও। ওনার মা বলছিল কি যে আমরা এখানে ঘুরতে আসছি, দোয়া কালাম করে চলে যাব। দোয়া কালামের নিয়ম হচ্ছে আমাদের 3 দিন থাকতে হবে, তো 3 দিন থেকে দোয়া কালাম করে আমরা চলে যাব, তুমি চিন্তা করো না। তো 3 দিন সেখানে থাকার পরে বেশ কয়েকবার আলিনার উপরে হাজির হয় জিনে, কিন্তু ওখানে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট আসলে আলিনার হয় না। তো ওখানে থাকা একজন বৃদ্ধ ভদ্রলোক অনেক চেষ্টা করার পরও জিনের হাজিরা আলিনার উপরে করাতে পারেন নাই। তো এরপরে ওনারা আরেকটা ঠিকানা দিল, রাজশাহীর একটা ঠিকানা, বলল কি এখানে যান, এখানে এই জায়গায় যাবেন, এই জায়গায় আসলে সন্ধ্যার পরে জিনেদের একটা বাসস্থান থাকে এবং একজন মুরব্বী আছে এই জায়গায়, ওই মুরব্বীর সাথে কথা বলেন গিয়ে। ওনারা সেই দিন রাত্রেবেলায় রওনা হলেন এবং সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখলেন কি যে একটা নাইট গার্ড, একটা মোটামুটি কবরস্থানের মতো একটা জায়গার নাইট গার্ডটা তাদেরকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না। পরে ভেতর থেকে একটা বৃদ্ধ বয়স্ক লোক বললেন কি যে আপনারা কারা, এখানে কেন আসছেন? তো এরপরে আলিনা আপুর আব্বু সবকিছু ওনাকে মোটামুটি বলার চেষ্টা করলে নাইট গার্ডকে বলে দরজা খুলে দেওয়া হয়। ওনারা ভিতরে গিয়ে সেই বৃদ্ধ বয়স্ক লোকটাকে সবকিছু বললেন। বলার পরে উনি কিছুক্ষণ পর বললেন কি যে আপনাদের মেয়ের উপরে আসলে কোন একটা মহিলা প্রতিশোধ নিচ্ছে। তখন ইরামাপুর আম্মু জিজ্ঞেস করেন কি প্রতিশোধ নিচ্ছে মানে এটা কি আমাদের পরিবারের কেউ বা আমাদের আত্মীয় স্বজনের কেউ? ওই বৃদ্ধ ভদ্রলোক বললেন কি যে না, এটা কে আমি জানি না, তবে ওর সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। কেন প্রতিশোধ নিচ্ছে, কি কারণে এমন করছে কিছুই জানি না। তো এই কথা বলার পরপরই সবাই দেখলেন কি যে আলিনা হাতের মধ্যে একটা পাথর নিয়ে জোরে সেই বৃদ্ধ ব্যক্তির মাথায় ছুঁড়ে মারে এবং ওই বৃদ্ধ ব্যক্তির মাথায় পাথরটা লাগে এবং সে ব্যথা পান। এরপরে আলিনাপুর আব্বু ওই বৃদ্ধ ব্যক্তিকে কোন রকমে উঠিয়ে পড়েন কি যে তাহলে ওর একটু চিকিৎসা করে দেন না। উনি তখন বৃদ্ধ ব্যক্তিটা বলে কি যে না, আমরা শুধুমাত্র যদি কোনো কারণে জিন নিজে থেকে কারো উপরে আসে এবং বিরক্ত করে সেই চিকিৎসাগুলি আমরা করি, কিন্তু যদি জাদু ঘটিত কিছু হয় সেটা আমরা আসলে করি না। আমাদেরকে মাফ করবেন আর এখান থেকে চলে যান, এক মুহূর্ত আর এখানে আপনারা থাকবেন না। ওনাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হলো এবং ওনারা চলে এলেন। এরপরে ওনাদের মোটামুটি অনেক হুজুর, কবিরাজ, ফকির দেশের বিভিন্ন জায়গায় দেখানো হয়। এরপর একদিন ওনাদের পাড়া প্রতিবেশী থেকে একজন বলেন কি যে আপনারা এমন একটা জায়গা আছে, সেই জায়গায় একটা মাজার আছে, ওই মাজারে গিয়ে দেখতে পারেন, ওখানে হাজিরা দিলেই
মানে সকল সমস্যা নাকি সমাধান হয়ে যায়, যেহেতু অন্য কোথাও সমস্যার সমাধান হয় নাই, ওইখানে হয়তো আপনাদের সমস্যাটা সমাধান হতে পারে। এরপরে পরের দিনে ওনারা চলে যান আসলে সেই জায়গার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পরে আবার আগের মতো আলিনার উপরে জিনের হাজিরাটা হয়, এবং এবার হাজিরা হওয়ার পরে আলিনা কি করে, পাশে থাকা একটা মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে, ওনার চুল ধরে টানছে এবং চেহারাতে খামচি দিচ্ছে। আলিনার আব্বু আম্মু কেউই ওকে সামলাতে পারছে না। হঠাৎ করে একসময় আলিনা আপুর আব্বু কিছু একটা ধোয়া পড়ে আলিনার উপরে যখন ফু দেয়, তখন আলিনা কিছুটা স্বাভাবিক হয়, এবং স্বাভাবিক হয়ে সেই মহিলাটাকে ছেড়ে আলিনা দৌড়ে সেই মাজারের মতো জায়গাটা থেকে বের হয়ে যায়। এবং ওই টাইমে ওনাদের চোখের সামনে ঘটে ওনাদের জীবনের সব থেকে বড় একটা দুর্ঘটনা। আলিনা যখন বের হয়ে গেল মাজারের সামনে থেকে, তখন রোডে যাওয়ার পরে একটা পেছন থেকে একটা গাড়ি এসে আলিনার উপর দিয়ে চলে যায় এবং আলিনা স্পট ডেড হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। কিন্তু আপনারা হয়তো বা মনে করছেন যে ঘটনার অনেক কিছু জানতে পারিনি, সেই বিষয়গুলো এবার আপনাদেরকে আমি জানাবো আলিনাপুর ইনামাপুর মাধ্যমে। আলিনা মারা যাওয়ার মোটামুটি 10-12 দিন পরে ওনাদের বাসায় আলিনার একজন টিচার আসে, একজন মহিলা টিচার। তো যখন কাজের মহিলা এসে আলিনাপুর আব্বুকে বলে কি যে আলিনা আপুর টিচার আসছে, ছোট আপার টিচার আসছে, তখন ওনাকে ড্রয়িং রুমে বসানো হয়। সবাই যখন গিয়ে ওনার সাথে কথা বলেন, তখন উনি বলেন কি যে আমি অনেক দুঃখ পাইছি এই কথা শুনে যে আলিনা আর নেই, কিন্তু আমি জানি যে আলিনাকে কে মেরেছে। ওনারা তো এই কথা শুনে অবাক যে আলিনাকে মারবে কে? আলিনার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আমাদের চোখের সামনে, আলিনাকে কে মারবে? তখন ওই টিচার বলতে শুরু করেন যে ওইখানে একটা কথা বলে রাখা ভালো, আমি মিস করেছি আসলে। ওই যে বয়স্ক ব্যক্তির সাথে দেখা করতে গেলেন, ওখানে যে ব্যক্তিটা বললেন যে আপনার মেয়ের উপরে করে একটা মহিলা প্রতিশোধ নিচ্ছে, এরকম কিছু একটা, তখন ওই লোকটা এটাও বলেছিলেন যে স্কুলে কি আপনার মেয়ের সাথে কোনো সমস্যা হয়েছিল কি না, এই কথাটা ওই ব্যক্তিটা জিজ্ঞেস করেছিলেন। এবং আলিনাকে যখন শেষবারের মতো মাজারের দিকে নিয়ে যাওয়া হয়, তার আগের দিন রাত্রেবেলা বাসাতেই ওর উপরে হাজিরা হয়েছিল এবং ওর মুখ দিয়ে একটা পুরুষ গলায় কেউ কথা বলছিল। যখন আলিনাকে বলা হয় যে মা তোমার কি হয়েছে, আলিনা তখন বলে যে আমি মহিলা না, আমি পুরুষ, আমি ওকে না মেরে যাব না। তখন আলিনা আব্বু জিজ্ঞেস করে যে তুমি কেন আমার মেয়েকে এরকম বিরক্ত করছো, বলো তুমি কি চাও, তোমার কি আল্লাহর ভয় নাই? তখন ওই ভেতরে থাকা জিনটা নাকি বলে যে আমি এটা নিজের ইচ্ছায় করছি না, আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছে, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাকে এটা করতেই হবে। এরপরে আলিনাপুর আব্বু যখন জিজ্ঞেস করে যে তোমাকে এই কাজ কে করাচ্ছে, তখন নাকি আলিনার কিছু বলে নাই। আচ্ছা, এই দুটা জিনিস আমি মিস করেছিলাম। এখন চলে আসি ওই টিচারের কথায়। টিচার বললেন কি যে যেদিন থেকে আলিনা স্কুলে আসা বন্ধ করে দেয়, সে এর আগের দিন আলিনার আর তার একটা ফ্রেন্ডের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। আমি সেটার বিচার করেছিলাম এবং দুই পক্ষের কথা শুনে আমার মনে হয়েছিল এবং আমি জানতাম যে আলিনার কোনো দোষ নেই। তখন আমি তার বন্ধুকে সবার সামনে বকাবাদ্দি করি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসলে। তো ওই মেয়েটা কান্না শুরু করে এবং আলিনা পেছন থেকে এসে মেয়েটার কাঁধে হাত দিয়ে বলে কি আর কেঁদো না, কিন্তু মেয়েটা আলিনার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। তো এরপর দিন থেকে আলিনা আর স্কুলে আসে না। আমি যখন প্রিন্সিপালের সাথে কথা বললাম, তখন প্রিন্সিপাল আমাকে বলেছিল আলিনা মেডিকেল লিভে আছে। তো আমি ভাবলাম কি যে ঠিক আছে, হয়তো বা শারীরিকভাবে অসুস্থ। কিন্তু যখন এরপর আপনারা আর স্কুলে আসেন না আলিনাকে নিয়ে, তখন বুঝতে পারলাম যে আলিনা হয়তোবা স্কুল চেঞ্জ করেছে বা শিফট করেছে। কিন্তু এরপরে ঘটতে শুরু করলো আরো কিছু অদ্ভুত ঘটনা। ওই মেয়েটা যার সাথে আলিনার ঝগড়া হয়েছিল, ওই মেয়েটার সাথে আরেকটা তার ক্লাসমেটের ঝগড়া হয় এবং পরবর্তী দিন থেকে সেই মেয়েটাও আর স্কুলে আসে না। এই ঘটনা হওয়ার পরে যখন আমি আবার প্রিন্সিপালের কাছে যাই, প্রিন্সিপাল আমাকে বলে যে সেও নাকি মেডিকেল লিভে। তো এরকম ঘটনা এই 6 মাসের মধ্যে প্রায় 5 থেকে 6 বার হয়ে গেছে। এরকম 5 থেকে 6টা স্টুডেন্ট আর স্কুলে আসে না। তো এরপরে একদিন এমন হয় যে ওই যে মেয়েটা আছে যার সাথে আলিনার ঝগড়া হয়েছিল, সেও একদিন স্কুলে আর আসে না। তখন আমরা কি করলাম, আমি কি করলাম, প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা কেন স্কুলে আসে না। তখন উনি বললেন কি যে ওনার বাসা থেকে আমাদেরকে কিছু জানানো হয় নাই।
তখন আমি ভলেন্টিয়ার করে বললাম কি যে আমরা একটু কি হোম ভিজিটে যাব। তখন প্রিন্সিপাল আমাকে নাম্বার দিলেন আর ঠিকানা দিলেন। কিন্তু সন্ধ্যের পর আমার ভাইকে নিয়ে যখন আমি সেখানে যাই, তখন আমি ওই বাসায় তালা দেখতে পাই এবং এই বাসায় কেউই ছিল না। তা আমি পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে থাকি যে আপনার এখানে কি কোনো বাচ্চা থাকতো যার মার সাথে থাকতো, এরকম কি কেউ ছিল? তখন পাড়া প্রতিবেশী কনফার্ম করে যে হ্যাঁ, এখানে একজন মহিলা থাকতো তার বাচ্চাকে নিয়ে, কিন্তু রাতারাতি সুন্দর করে তারা পালিয়ে যায় এখান থেকে কোনো একটা কারণে। এরপরে আমার পেছনে একটা মহিলা এসে আমার কাঁধে হাত দিয়ে বলে কি আপনি ওনাদের সম্পর্কে কি জানতে চাচ্ছেন। এরপরে ওনাকে নিয়ে, ওনাদের দুজনকে মানে ভাই বোনকে নিয়ে ওই মহিলা ঘরের ভেতরে আসেন এবং বলেন যে এই মহিলা আসলে একজন জাদুকর ছিল। ওনার মেয়েকে খুবই ভালোবাসতেন উনি, এবং ওনার মেয়ের সাথে যখনই কারো ঝগড়াঝাটি হতো ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যেত এবং মারাও পর্যন্ত গেছে। এরকম 2-3টা বাচ্চা এভাবে মৃত্যু হয়েছে। আমরা যখন সন্দেহ করে বুঝতে পারি এবং পুলিশের সাহায্য নেওয়ার কথা চিন্তা করতে থাকি, এই কথা শুনে উনি পালিয়ে চলে যান। আর কি করেছে এই মহিলা? এরপরে আমার কাছে সবকিছু ক্লিয়ার হতে লাগলো যে কেন এই বাচ্চাদের সাথে ঝগড়া হওয়ার পরে এই বাচ্চারা স্কুলে আসে না। আর আলিনার মৃত্যুর খবরটা শুনে তখন আমি নিশ্চিত হই যে হ্যাঁ, আসলে যেই কথাগুলো হয়েছিল সেই কথাগুলি সত্যিই ছিল। তো এই ছিল আলিনার আসলে মৃত্যু রহস্য। এখন কতটুকু কি হয়েছে সেটা আসলে উপরওয়ালাই ভালো জানেন। এই ছিল আমার ঘটনা ডিয়ার লিসেনার্স আজকে আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ, আর ভালো না লাগলে আই এম রিয়েলি সরি। আশা করি পরবর্তীতে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো এপিসোডে ফিরে আসবো। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথেই থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি ময়মনসিংহ বিভাগ থেকে। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। যেভাবে ঘটনাটি লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার দোয়ায় ভালো আছেন। আজকে আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আপনি পড়ে শোনালে খুশি হব। ব্যক্তিগত কারণে আমার নাম প্রকাশ না করলে উপকৃত হব। ছোটবেলা থেকেই আমার সাথে নানা ধরনের প্যারানরমাল ঘটনা ঘটেছে, সেগুলো না হয় অন্য একদিন শেয়ার করব। আজকে 6 মাসে আমার সাথে ঘটা ঘটনাগুলো বলছি, যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। 2022-এর অগাস্ট মাসে আমার বিয়ে হয়। আমার এবং আমার হাজবেন্ডের 3 বছরের রিলেশনশিপ, এবং পরবর্তীতে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পরের দিন আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। দুপুরবেলা রুমের দরজা লক করা ছিল। ঘুমের এক পর্যায়ে হঠাৎ কেউ আমার কানের কাছে ফিস ফিস করে আমার নাম ধরে ডাকে। আমি এতটা ভয় পেয়ে যাই যে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি এবং দেখি আমার পাশে কেউ নেই। সেদিন আমি অসম্ভব ভয় পেয়ে যাই। তারপর থেকে আস্তে আস্তে শুরু হয় প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা। আমি যখন একা থাকি আমার রুমে তখন মনে হয় আমার পাশে কেউ নুপুর পায়ে হাঁটছে, কিন্তু যখন কেউ আমার রুমে আসে তখন আর সেই নুপুরের শব্দ পাই না। আমি যখন কিচেনে বা ওয়াশরুমে কাজ করি আমার মনে হয় আমার পেছন দিয়ে একটা বাচ্চা মেয়ে হেঁটে চলে গেল। এমনকি আমি যখন ঘুমাই তখন এমন কিছু স্বপ্ন দেখি যার রেশ ঘুম থেকে ওঠার পরও থাকে। যেমন আমার বুকে অনেকে ব্যথা থাকে, মনে হয় কি আমার বুকের ওপরে চাপ দিয়ে বসেছিল। এর মধ্যে আমি হঠাৎ করেই কনসিভ করি।
আমার হাজবেন্ড তার অফিসের কাজের সুবাদেই বাড়ি থেকে দূরে থাকতেন। আমি রাতে একা ঘুমাতে পারতাম না, তাই বাড়ির কেউ না কেউ আমার সাথে ঘুমাতো। বেশিরভাগ সময় আমার ননদের মেয়ে আমার সাথে রাতে থাকতো। সামনে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং সে কারণেই ও আজানের সময় উঠে অন্য রুমে গিয়ে পড়তে বসত। ও রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি স্পষ্ট শুনতে পেতাম আমার রুমের জানালার পাশে কেউ ভীষণ রাগান্বিতভাবে নিঃশ্বাস ফেলছে। কনসিভ করার পর এক সন্ধ্যায় আমার শরীরটা ভীষণ খারাপ করে। রাত বাড়ার সাথে সাথে আমার শরীর আরো খারাপ হতে থাকে। সেদিন রাতে ঘুমানোর পর হঠাৎ করে 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কারণ আমি স্পষ্ট শুনছিলাম একজন পুরুষ কণ্ঠ আমার নাম ধরে ডাকছে। ডাক শোনার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে যাই এবং আমার পেটে ও কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করি এবং পরবর্তীতে আমার মিসক্যারেজ হয়ে যায়। তারপর থেকে আমি একা থাকলে বিভিন্ন কণ্ঠস্বর শুনতে পাই যারা আমাকে ডাকে এবং তারা আমাকে আমার নাম ধরে ডাকে। বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখি। যখন আমি আমার বাবার বাড়িতে যাই তখন আমার শ্বশুর বাড়ির জন্য মন খারাপ লাগে, আমার হাজবেন্ডকে মিস করি। কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসি তখন আমার মনে হয় আমি এই বাড়িতে থাকতে পারছি না, এই বাড়িতে আমার ভীষণ বিরক্ত লাগছে, এই বাড়ির কাউকে আমার সহ্য হচ্ছে না। এমনকি আমার হাজবেন্ডের সাথেও আমার কোনো কারণ ছাড়াই ঝগড়া লেগে যায়, খুব জেদ উঠে যায় তার ওপর। আমি জানি না আমার সাথে এগুলো কেন ঘটছে। প্রথমেই বলেছি ছোটবেলা থেকেই আমার বিভিন্ন সমস্যা ছিল। এগুলো কি সেই কারণে আমার মনে হচ্ছে কিনা তার উত্তর আমি আজও জানি না। ঘটনাটা শেয়ার করলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং সেখানে তিনি তার নাম দিয়েছেন, সবকিছুই দিয়েছেন। আমি সেই ডিটেলে যাচ্ছি না, কারণ উনি নিষেধ করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার দোয়ায় ভালো আছেন। আজকে আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আপনি পড়ে শোনালে খুশি হব। ব্যক্তিগত কারণে আমার নাম প্রকাশ না করলে উপকৃত হব। ছোটবেলা থেকেই আমার সাথে নানা ধরনের প্যারানরমাল ঘটনা ঘটেছে, সেগুলো না হয় অন্য একদিন শেয়ার করব। আজকে 6 মাসে আমার সাথে ঘটা ঘটনাগুলো বলছি, যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। 2022 অগাস্ট মাসে আমার বিয়ে হয়। আমার এবং আমার হাজবেন্ডের 3 বছরের রিলেশনশিপ এবং পরবর্তীতে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পরের দিন আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। দুপুরবেলা রুমের দরজা লক করা ছিল। ঘুমের এক পর্যায়ে হঠাৎ কেউ আমার কানের কাছে ফিস ফিস করে আমার নাম ধরে ডাকে। আমি এতটা ভয় পেয়ে যাই যে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি এবং দেখি আমার পাশে কেউ নেই। সেদিন আমি অসম্ভব ভয় পেয়ে যাই। তারপর থেকে আস্তে আস্তে শুরু হয় প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা। আমি যখন একা থাকি আমার রুমে তখন মনে হয় আমার পাশে কেউ নুপুর পায়ে হাঁটছে, কিন্তু যখন কেউ আমার রুমে আসে তখন আর সেই নুপুরের শব্দ পাই না। আমি যখন কিচেনে বা ওয়াশরুমে কাজ করি আমার মনে হয় আমার পেছন দিয়ে একটা বাচ্চা মেয়ে হেঁটে চলে গেল। এমনকি আমি যখন ঘুমাই তখন এমন কিছু স্বপ্ন দেখি যার রেশ ঘুম থেকে ওঠার পরও থাকে। যেমন আমার বুকে অনেকে ব্যথা থাকে, মনে হয় কি আমার বুকের ওপরে চাপ দিয়ে বসেছিল। এর মধ্যে আমি হঠাৎ করেই কনসিভ করি। আমার হাজবেন্ড তার অফিসের কাজের সুবাদেই বাড়ি থেকে দূরে থাকতেন। আমি রাতে একা ঘুমাতে পারতাম না, তাই বাড়ির কেউ না কেউ আমার সাথে ঘুমাতো। বেশিরভাগ সময় আমার ননদের মেয়ে আমার সাথে রাতে থাকতো। সামনে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং সে কারণেই ও আজানের সময় উঠে অন্য রুমে গিয়ে পড়তে বসত। ও রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি স্পষ্ট শুনতে পেতাম আমার রুমের জানালার পাশে কেউ ভীষণ রাগান্বিতভাবে নিঃশ্বাস ফেলছে। কনসিভ করার পর এক সন্ধ্যায় আমার শরীরটা ভীষণ খারাপ করে। রাত বাড়ার সাথে সাথে আমার শরীর আরো খারাপ হতে থাকে। সেদিন রাতে ঘুমানোর পর হঠাৎ করে 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কারণ আমি স্পষ্ট শুনছিলাম একজন পুরুষ কণ্ঠ আমার নাম ধরে ডাকছে। ডাক শোনার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে যাই এবং আমার পেটে ও কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করি এবং পরবর্তীতে আমার মিসক্যারেজ হয়ে যায়।
তারপর থেকে আমি একা থাকলে বিভিন্ন কণ্ঠস্বর শুনতে পাই, যারা আমাকে ডাকে এবং তারা আমাকে আমার নাম ধরে ডাকে। বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখি। যখন আমি আমার বাবার বাড়িতে যাই তখন আমার শ্বশুর বাড়ির জন্য মন খারাপ লাগে, আমার হাজবেন্ডকে মিস করি। কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসি তখন আমার মনে হয় আমি এই বাড়িতে থাকতে পারছি না, এই বাড়িতে আমার ভীষণ বিরক্ত লাগছে, এই বাড়ির কাউকে আমার সহ্য হচ্ছে না। এমনকি আমার হাজবেন্ডের সাথেও আমার কোনো কারণ ছাড়াই ঝগড়া লেগে যায়, খুব জেদ উঠে যায় তার ওপর। আমি জানি না আমার সাথে এগুলো কেন ঘটছে। প্রথমেই বলেছি, ছোটবেলা থেকেই আমার বিভিন্ন সমস্যা ছিল। এগুলো কি সেই কারণে আমার মনে হচ্ছে কিনা তার উত্তর আমি আজও জানি না। ঘটনাটা শেয়ার করলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং সেখানে তিনি তার নাম দিয়েছেন, সবকিছুই দিয়েছেন। আমি সেই ডিটেলে যাচ্ছি না, কারণ উনি নিষেধ করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে যেটা করব, আমরা আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাবো না, কারণ জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি খুলনা থেকে বলছি, শাহরিয়ার। আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা, এবং ঘটনাটি ঘটনাটি শুরু করি আর কি, আর সময় নষ্ট না করে ঘটনাটা শুরু করি। ঘটনাটা আজ থেকে প্রায় 100 বা 115 বছর আগের ঘটনা। এরকম ঘটনাটা ঘটেছিল আমার দাদার বাবা তার সাথে। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমি আমার বাবার ভয়েসে বলতেছি। সময়টা আজ থেকে প্রায় 115 বছর আগের কথা। সে সময় তো জমিদারি চলতো, জমিদারি চলন ছিল তেমন। সেই সময় সরকার বলতে কিছু ছিল না, জমিদাররা যা বলবে তাই। এখন ঘটনাটা গিয়ে, আমার দাদার বাবা ছিল একজন কবিরাজ, বা সেই সময়কার অনেক বড় একজন অনেক বড় মাপের কবিরাজ ছিল। এখন তিনি আবার বিভিন্ন জিন টিনদের মাধ্যমে কাজ করতেন, কবিরাজি করতেন। কিন্তু ঘটনা গিয়ে, আমার বাবার দাদা আমার বাবার দাদা তিনি গিয়ে একটা খবর পাইলেন যে অমুক গ্রামের এক জমিদারের মেয়েরে জিনে আসর করছে। নাম আর উল্লেখ করলাম না। অমুক গ্রামের এক জমিদারের মেয়েকে জিন আসর করছে। তিনি গেলেন জিন ছাড়াতে, এবং জিন তাকে দেখে, সেই মেয়েটার শরীরে থাকা জিনটি তাকে দেখে বলল যে, হুজুর, আপনার কোনো তদবির করা লাগবে না, আমি জানি। ও একটা কথা বলতে ভুলে গেছি, সেই জিন আবার অনেক আলেম, অনেক হুজুর দেখিয়েছেন তার বাবা, জমিদার আর কি, জমিদার সেই জমিদারটা আর কি। কিন্তু কারোর দিয়ে কোনো কাজ হলো না। শেষে আমার দাদা গেল, যে গিয়ে ওই মেয়েটার সামনে যে যখনই দাঁড়ালো, তখনই গিয়ে জিনটা বলে উঠলো যে, হুজুর, আপনার তদবির করা লাগবে না, আমি জানি। আর কেউ না পারলেও আপনি আমাকে বশ করতে পারবেন এবং আপনি আমাকে ছাড়িয়ে দিতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখি, আপনি যদি আমাকে ছাড়িয়ে দেন, আমি কিন্তু আপনার পরবর্তী কোনো বংশধর আসতে দেব না। এই কথাটা সে জিন ডাইরেক্ট বলে যে, আপনার তদবির করা লাগবে না, আমি চলে যাব।
কিন্তু আপনার পরবর্তী কোনো বংশধর আর এই দুনিয়ার মুখ দেখতে পারবে না। এটা আমার ওয়াদা আপনার থেকে। এই ঘটনাটা ঘটার পরে আমার দাদার বাবা চলে আসলো বাসায় এবং দাদির সাথে সেই দাদির সাথে আমার পর দাদির সাথে বিষয়টা আলাপ করলো যে কি করব, মুখ জমিদারের মেয়ের তো জিন আসর করছে, কিন্তু জিন আমারে ডাইরেক্ট হুমকি দিয়েছে যে আমি যদি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করি তাহলে আমার পরবর্তী কোনো বংশধর এই দুনিয়ার মুখ দেখতে পারবে না। এবং তিনি দাদির সাথে আলাপ করে সিদ্ধান্ত নিলেন যে তিনি আর ওদিকে যাবেন না, ভয়ে না, বাট আমার বাবা যেরকম ভাবে বলেছিলেন যে জিনটা হচ্ছে গিয়ে খন্নাস এরকম কোন জাতের জিন ছিল। জিনটা অনেক শক্তিশালী ছিল, সেটা আমার দাদার বাবাও খুব ভালো করে জানতেন। দাদার বাবাও খুব ভালো করে জানতেন যে এই জিন যা বলে তাই করে, এর থামানো খুব কষ্ট, বা এক কথায় খুবই কষ্টসাধ্য ব্যাপার। যার কারণে আমার দাদার বাবার ওদিকে না যায় ওই জমিদারকে চিঠি লেখেন যে তিনি তার মেয়ের কাজটা করতে পারবেন না, যেহেতু তার পরবর্তী বংশধরের অস্তিত্বের উপর কথা চলে আইছে, যে তার পরবর্তী অস্তিত্ব পরবর্তী বংশধর। এখন কথা হচ্ছে গিয়ে তিনি যতদিন বেঁচে থাকবেন তাতে তো তিনি তো হচ্ছে গিয়ে তার বংশধর বাঁচায় রাখতে পারবেন, কিন্তু তিনি যাওয়ার পরে ওই জিনগুলা তার বংশধরকে বাঁচতে দেবে না বা তার বংশের কোনো অস্তিত্ব রাখতে দেবে না। এই ঘটনাগুলো চিন্তা করে দাদা চিঠি লিখে বললেন যে তিনি আর এই ব্যাপারে আর হস্তক্ষেপ করবেন না, এবং দাদিরও সম্মতি ছিল এই দাদার সিদ্ধান্তই। এবং আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে গিয়ে, আমার এলাকায় একটা বাসা আছে, যে বাসাটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 1-1.5 মিনিট হাঁটলেই মনে করেন যে ওই বাসার কাছে বাসার সামনে চলে যাওয়া যায়। তা ওই বাসায় একটা অনেক পুরাতন একটা বাসা, এখনো মানুষ বসবাস করে, কিন্তু বাসাটায় হচ্ছে গিয়ে বাচ্চা কোন ছোট বাচ্চা ওই বাসায় যদি থাকতো বা কোনো ভাড়াটিয়া বা যে কেউ যদিও বা ওই বাসায় আসতো, তাহলে ওই বাচ্চাটাকে মৃত পাওয়া যাইতো। হয়তো তার ফ্যামিলিতে বাবা মা রইছে, দাদি রইছে, এখন দাদির কাছে রেখে দিয়ে বাবা তো বাইরে কাজে, জীবিকার তাগিদে কাজে চলে যেত, কিন্তু যে কোনো ভাবে ওই একটা ঘটনাই বলতেছি, যে ঘটনাটা আর কি প্রচলন হয়েছে, তেমন তারপরের থেকেই ওই বাসায় ঝামেলা শুরু হয়েছে। ওই বাচ্চাটা তার দাদির কাছে ছিল, তার মা হচ্ছে রান্নাঘরে রান্না করতেছিল, এবং তার দাদি হচ্ছে গিয়ে হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন মনে করলো এবং ওয়াশরুমে গেল। বাচ্চাটা একা ছিল। এখন রান্নাঘর থেকে তার মা আওয়াজ পাচ্ছে যে তার বেবি খুব কান্নাকাটি করতেছে, কিন্তু হয়তো রান্না বাড়া করার চাপে চিন্তা করেছে হয়তো বা খিদা লাগছে, এখন রান্না বাড়া শেষ করে এসে দুধ খাওয়াবেন আর কি, ওই বেবিকে দুধ খাওয়াবেন আর কি, ওই ফিডার জাতীয় যে দুধটা। উনি আওয়াজ দিয়ে বললেন ওই তার দাদিকে, বাচ্চার দাদিকে বললেন যে দুধটা রেডি করেন, আমি চুলোয় ভাতটা চড়াই দিয়েই আসতেছি। এখন তিনি তো ওয়াশরুমে, কিন্তু ওই তো বাচ্চার চিল্লাচিল্লি। এখন হঠাৎ করে দেখেন যে ওই বাচ্চার চিল্লাচিল্লি অফ হয়ে যায়। এখন সে মনে করছে হয়তো বা দুধ বানায়, ওর দাদি বাচ্চাকে দুধ খাওয়াইতেছেন।
এখন তার দাদি হঠাৎ করে ওয়াশরুম থেকে এসে দেখে যে বেবি নাই। বেবির একটু কান্নাকাটির আওয়াজ সেও পাচ্ছিলেন ওয়াশরুম থেকে। হঠাৎ করে বেবির আওয়াজ পাচ্ছেন না। এখন হয়তো মনে করছে যে তার মা হয়তো রান্নাঘরে নিয়ে যে দুধ খাওয়াচ্ছে আর কি। তাই চিন্তা করে তিনিও বিছানায় যায় একটু হেলান দিয়ে পেপার পড়তেছেন। পেপার পড়তেছেন। হঠাৎ করে বেবির মা এসে শোনেন যে দেখেন যে তার বেবি নাই। এখন তার দাদিকে জিজ্ঞাসা করতেছেন যে বেবি কোথায়। এখন দাদি তো ওয়াশরুম থেকে এসে মনে করলেন যে হয়তো বেবি তুমি দুধ খাওয়াতে নিয়ে গেছো বা এরকম কিছু। এখন দেখতে দেখতে হচ্ছে গিয়ে চারিপাশে পুরো খবর পড়ে গেল যে আশেপাশে যে ভাড়াটিয়ারা ছিল যে বেবি হারাই গেছে। তারপরে খুঁজতে খুঁজতে যে ঠিক ওই বাসার বাইরে আগে যারা হয়তো মটকা দেখেছেন, মটকা বা ওরকম কিছু, মটকা হচ্ছে আগে কলের থেকে পানি উঠায় মটকায় রাখতো যাতে ঠান্ডা পানি পাওয়া যায় আর কি। ওই মটকাটা ছিল ঠিক গেটের থেকে 10-15 কদম আগে, 10-15 কদম দূরে ছিল, ওই বাসার গেট থেকে আর কি। তাদের ভাড়া বাসা, বাসার যে গেটটা আর কি, যে রুমের যে গেটটা, রুমের গেট থেকে প্রায় 10-12 কদম আগে ছিল। এখন হঠাৎ করে দেখলেন যে ওই ট্যাঙ্কির ঢাকনাটা খোলা। এখন কৌতূহল বশত বেবিটার বাবা আইসে খুঁজতে কৌতূহল বশত ওই মটকার ঢাকনা খোলা দেখে ওদিকে তাকায় দেখেন যে বেবিটা ঠিক মটকায় উল্টো করে, মাথা নিচের দিকে দেওয়া, পা উপর দিকে করা, এমন অবস্থায় ভেসে রয়েছে। এখন সে তো সাধারণত বেবিটা মারা গেছে ওরকম জানাজানি হয়ে গেছে ওই বাসার আশেপাশে যে অমুক জায়গায় অমুক বাড়িতে ট্যাঙ্কিটা। আমি কোনো নাম নিচ্ছি না, এখানে নাম নিলে এলাকাটার সবাই জানাজানি হয়ে যাবে জিনিসটা, যার কারণে আমি নাম নিচ্ছি না। এলাকার চারিপাশে হচ্ছে জানাজানি হয়ে গেল যে ওই বাসায় বেবি মারা যায়। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে ওর পরের থেকে যারাই বা যেই বেবি মনে করেন যে ওই বাসায় জন্ম হয়েছে বা জন্মগ্রহণ করছে, সর্বোচ্চ 10-15 দিন বেঁচে থাকতো, তারপরে ওই একইভাবে মারা যাওয়া অবস্থায় পাওয়া যাইতো, ঠিক একই রকম ভাবে। হয়তো এর ক্ষেত্রে ট্যাঙ্কিতে, ওই ক্ষেত্রে ছাদে, বা ওই ক্ষেত্রে আরেক ক্ষেত্রে অন্য কোনো জায়গায়, কিন্তু বেবিটা মারা যাইতো। এবং এর পিছনে অনেক ঘটনা হয়তো সেই সময়কার, তো আজ থেকে আরো প্রায় 15-20 বছর আগের কথা। সেই সময়কার অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কেউই ওই বাসার সমাধান করতে পারে নাই। এবং আজ পর্যন্ত ওই বাসায় সবাই থাকে, এখনো ভাড়াটিয়া আছে, বাড়িওয়ালা আছে, কিন্তু ওই বাসার রুলস হচ্ছে কোনো বেবি নিয়ে বা সন্তান সম্ভব অবস্থায় কেউই ওই বাসায় ভাড়া নিতে পারবেন না। এবং ওই বেবির ওই বাসার বাড়িওয়ালা যারা ছিলেন, তারা এদিকে তাদের বাসায় যদি আবার বেবি টেবি হতো বা ওরকম সন্তান সম্ভাবনা কেউ হতো, তাদের সবাইকে আমার বাড়ি পাঠায় দেওয়া হতো বেবি সুরক্ষা। এখন বেবি যখন 6 মাস বা 1 বছর বা 6 মাস এরকম হয়ে যেত, সেই ক্ষেত্রে আবার বেবি আনতো। কিন্তু একেবারে 40 দিন হওয়ার আগে বা 2 মাস হওয়ার আগে যদি কোনো বেবি ওই বাসায় থাকতো, ওই বেবিকে মারা যাওয়া অবস্থায় পাওয়া যাইতো। বিভিন্ন জায়গায়, হয়তো ড্রেনে বা ট্যাঙ্কিতে, পানিতে বা বাথরুমে, বিভিন্ন জায়গায় পাওয়া যাইতো আর কি। যাক,